বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে দীপা দীপালি সেজে উর্মির কাছে সূর্যের অসুস্থতার ব্যাপারে জানতে চায়। দীপালি বলে, এটা কেমন অসুখ? একজন মানুষ যে সবকিছু ভুলে যায়, আবার তাকে মনে করিয়ে দিলে তার সবটা মনে পড়ে যায়। উর্মি দীপালিকে বলে, এইসব নিয়ে তোমার অত ভাবতে হবে না, তুমি নিজের কাজ করো। উর্মি মনে মনে ভাবে, কোনোভাবে কি দীপালি আমার কাছ থেকে কথা বার করতে চেষ্টা করছে? অন্যদিকে দীপা মনে মনে বলে, উর্মি কি আমাকে সন্দেহ করছে? এরপরেই দীপা উর্মিকে বলে, এই মালকিন, তোকে বশীকরণ তাবিজের কথা বলেছিলাম না? গুরুজি তো তোর সাথে দেখা করবে না, উনি কারোর সাথে দেখা করেন না। আমাকে যেতে হবে তাবিজ আনতে, তাই এইসব কিছু জানতে চাইছিলাম আর কি। উর্মি বলে, তাবিজ নিয়ে এসো, অত কিছু জানার প্রয়োজন নেই। আর হ্যাঁ, দেখবে আমি যেটা বলবো দাদাই যেন সেই কথাটাই শোনে, আমার কথাই যেন ওঠে আর বসে। এই বলে উর্মি ওখান থেকে চলে যায়। দীপাও মনে মনে ভাবতে থাকে, আর বেশি দেরি করলে হবে না, যা করার খুব তাড়াতাড়িই করতে হবে। এরপরেই দীপা অবিনাশকে কল করে। দীপা অবিনাশকে বলে কুন্তলার ওপরে নজর রাখতে। আমার মনে হয় কুন্তলা আবারও নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করছে। এদিকে বাড়িতে অচেনা একজন মানুষ এসেছে, আমার মন বলছে এটা রুডি। দীপা অবিনাশের সাথে কথা শেষ করে কল কেটে দেয়। দীপা মনে মনে বলে, একদিকে কুন্তলা, অন্যদিকে ডাক্তারবাবুর অসুস্থতা, আমি কোন দিকে যাব? যে কারণে এই বাড়িতে এসেছি ডাক্তারবাবুর জন্য, আমি তো এখনো জানতেই পারলাম না উর্মি ডাক্তারবাবুকে কি ওষুধ দেয়, কখন দেয়। উর্মি কি ঔষধ দেওয়ার কোনো সুযোগই মিস করে না নাকি? ডাক্তারবাবু হঠাৎ হঠাৎ করেই কেন অসুস্থ হয়ে পড়েন? এদিকে দেখানো হয় ড্রয়িং রুমে সূর্যের জন্মদিন নিয়ে আলোচনা চলছে। জন্মদিনে কি কি লাগবে তার লিস্ট তৈরি হচ্ছে। রূপা জয়কে বলে, কাকাই, এইবার কিন্তু বাবার জন্মদিনের সব খরচ আমরা করব, ছোটরা, ঠিক আছে? সোনা তখন উঠে দাঁড়ায়। সোনা মনে মনে ভাবে, রূপা তো জানে আমি কোনো রোজগার করি না, তবুও এই কথা কেন বলল? তখনই সোনার মনে পড়ে যায়, দিবা কদিন আগেই সোনাকে বলেছিল, রূপার দিকে দেখ, টাকা, ও জীবনে কতটা এগিয়ে গেছে, ওকে দেখেও তো শিখতে পারিস। এইসব কথা মনে পড়তেই সোনা মনে মনে বলে, তবে কি রূপা আমাকে অপমান করতে এই কথাটা বলল? তখনই রূপা সোনার কাছে এগিয়ে আসে। রূপা সোনাকে বলে, হিংসুকুটি, আমরা যমজ বোন, আমি জানি তুমি কি ভাবছো। আমি তোমাকে টাকা ধার দেব। হিংসুকুটি, তুমি আমার থেকে টাকা ধার নেবে, বাবার জন্মদিনে তুমি খরচ করবে, পরে নয় সেই টাকা শোধ করে দিও। হিংসুকুটি, বাবার জন্য তুমি আমার কাছ থেকে নিতে পারবে না? সোনা তখন চুপ করে থাকে। রূপা সোনাকে বলে, সব কিছু আবার নতুন করে শুরু হবে, তোমাকেও তো সবটা নতুন করে শুরু করতে হবে হিংসুকুটি। তখনই সেখানে কৃষ্ণ আসে। কৃষ্ণ এসে বলে, তোমার দাদা যেমন তোমার কথা শুনেছে, তোমাকেও কিন্তু তোমার দাদার কথা শুনতে হবে। কি শুনবে তো? সোনা তখন হেসে দেয়। সোনা তার বাবার জন্মদিনের খরচ ধার নিতে রাজি হয়। এসব দৃশ্য দেখে আজ দীপারও খুব ভালো লাগছে। তার দুই মেয়ে একসাথে আছে, ভালো আছে। এরপর দেখানো হয় উর্মি দীপাকে বলে, কি দীপালি, তুমি গেস্ট রুম পরিষ্কার করেছো? মিস ডরথি তো ওখানেই থাকবেন। তখনই ডরথি বলে, দেখুন, আমি লাবণ্যর বন্ধু, তাই আমি যদি গেস্ট রুমে থাকি নিজেকে আউটসাইডার মনে হবে, তাই আমি ভাবছি আমি সোনা বেবির সাথে তার ঘরে থাকবো। কি সোনা বেবি, তুমি থাকতে দেবে তো আমায়? সোনা আর কি বলবে। সোনা বলে, ঠিক আছে, থাকবেন। ডরথির কথা শুনে দীপার মনের সংশয় আরো বেড়ে যায়। দীপা মনে মনে বলে, আমাকে জানতেই হবে, ও কি সত্যি মায়ের বন্ধু ডরথি, নাকি ও রুডি? আমি যাকে তাকে সোনার ঘরে এইভাবে থাকতে দিতে পারবো না। আজ রাতে খাওয়ার সময় আমি এর আসল সত্যি জানবো। এরপর দেখানো হয় খাবার টেবিলে সবাই খাবার খাচ্ছে। উর্মি দীপালিকে বলে, মিস ডরথিকে খাবার সার্ভ করে দাও। দীপা তখন মনে মনে বলে, এইবার আমি এর আসল রূপ দেখব। এই বলে দীপা ডরথির পায়ের ওপরে গরম ডাল ফেলে দেয়। অমনি রুডি আ বলে চিৎকার করে। সবাই যখন অবাক হয়ে তাকায় তখনই রুডি নিজেকে সামলে নেয়, আবারও ডরথি হয়ে কথা বলে। সবাই দীপালিকে বকাঝকা করে, উনি এই বাড়ির অতিথি, তুমি দেখে শুনে তো কাজ করবে নাকি, ওনার কাছে ক্ষমা চাও। দীপালি তখন ডরথির পায়ে পড়ে যায়। দীপালি বলে, আমাকে ক্ষমা করে দিন। এরপরেই দীপা ডরথির পায়ের দিকে তাকিয়ে থাকে। দীপা মনে মনে বলে, না না, এইটা কিছুতেই কোনো মহিলার পা হতে পারে না, আমার তো মনে হচ্ছে এটা কোনো ছেলের পা। এই প্ল্যানটা তো কোনো কাজেই এলো না, সেরকম কোনো লক্ষণও তো দেখতে পেলাম না, আর ঘোমটার আড়াল থেকে মুখটাও ভালো করে দেখতে পাচ্ছি না।
তবে যাই হোক না কেন রাতে সোনার সাথে থাকবে, মা হিসেবে আমি সেটা কোনো দিন হতে দেব না। এরপর দেখানো হয় ডরথি সোনাকে বলে, সোনা বেবি তোমার খাওয়া কি হয়েছে, চলো আমরা শুতে যাই। সোনা বলে, হ্যাঁ আমার খাওয়া হয়েছে, চলুন, আমারও খুব ঘুম পাচ্ছে। তখনই দীপালি বলে, সোনা মা তুমি আর একটুখানি থাকো, আমি পিঠা বানিয়েছি সেটা খাও। সোনা বলে, না আমি খাবো না, আমার ঘুম পাচ্ছে। সোনা ওখান থেকে চলে যায় আর ডরথিও সোনার পিছনে পিছনে যায়। দীপা মনে মনে ভাবে যা করার তাড়াতাড়ি করতে হবে। এরপর দেখানো হয় খাওয়া শেষে কৃষ্ণ আর রূপা ঘরে আসে। কৃষ্ণ এখনও রূপার প্রতি অভিমান করে আছে। রূপা বারবার হাত জোর করে ক্ষমা চাইলেও কৃষ্ণ তাকে ক্ষমা করে না, বরং কৃষ্ণ রূপাকে জানিয়ে দেয়, আমি এই বাড়িতে এসেছি শুধুমাত্র সোনা আমার বোনের কথা শুনে। আমি চাইলেই গেস্ট রুমে থাকতে পারতাম, কিন্তু কি বলতো, তাতে লোকে নানান প্রশ্ন করত, তোমার ইমেজ খারাপ হতো, আমি সেটা চাই না। তাই প্লিজ আমাকে আমার মতন থাকতে দাও, বিরক্ত করো না। কৃষ্ণ কথাগুলো বললেও রূপা সেগুলো গায়ে মাখায় না, কারণ রূপা সত্যি সত্যি কৃষ্ণকে কষ্ট দিয়েছে। তাই তো রূপা বারবার করে হাত জোর করে ক্ষমা চায়। এরপরে রূপা গান গায়, কান ধরে উঠবোস করে, কৃষ্ণর মন গলে যায়। কৃষ্ণ রূপা একে অপরকে জড়িয়ে ধরে। তখনই ঘরের দরজায় এসে নক করে দীপা। দীপাকে দেখে কৃষ্ণ রূপা দুজনেই অবাক হয়ে যায়। দীপা বলে, আমার মনে হয় মিস ডরথি আর কেউ নয়, ও রুডি। দীপা বলে, মা তুমি কি বলছো? কৃষ্ণ বলে, তবে তো ও এখন সোনার ঘরে আছে, সোনা তো বিপদে আছে। তখনই দীপা বলে, হ্যাঁ, আর সেজন্যই আমি তোমাদের কাছে এলাম, একটা প্ল্যান শোনো। এরপরেই দীপা রূপাকে একটি প্ল্যান বলে, আর কৃষ্ণ দীপাকে বলে, ও যদি সত্যিই রুডি হয় ওকে আমি খুন করে ফেলবো। দীপা বলে, মাথা গরম করো না, অবুঝ হও না, দেখলে তো সোনা অবুঝ হওয়ার কারণে কত কি হলো, তাই আমাদের যা করতে হবে মাথা ঠান্ডা রেখে করতে হবে। দীপা কোনোভাবেই কৃষ্ণকে শান্ত হতে বলে। এদিকে দেখানো হয় সোনা শুয়ে আছে। মিস ডরথি এসে সোনার পাশে শোয়, অদ্ভুতভাবে সোনার দিকে তাকিয়ে থাকে, যেটা দেখে সোনার বেশ অস্বস্তি হয়। সোনা উঠে বসে। ডরথি বলে, কি হয়েছে বেবি, কোথায় যাচ্ছ? সোনা বলে, আমার ঘুম আসছে না, কেমন অস্বস্তি হচ্ছে। ডরথি বলে, ঠিক আছে, আমি তবে অন্য ঘরে যাচ্ছি। সোনা বলে, না না আপনি এখানে থাকুন, আমি তো বললাম আমার ঘুম আসছে না, কেমন অস্বস্তি লাগছে। তখনই রুডি বলে, ঠিক আছে সোনা বেবি, তুমি তবে শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এই বলে ডরথি হয়ে সোনার মাথায় হাত বুলিয়ে দেয় রুডি। অন্যদিকে দীপার প্ল্যান অনুযায়ী কৃষ্ণ আর রূপা ঝগড়া শুরু করে দেয়। এমন একটা সিন ক্রিয়েট করে যাতে করে সবাই বোঝে তাদের মধ্যে মান অভিমান চলছে, যেটা দেখে সোনা লাফিয়ে ওঠে। সোনার ঘরে এসে রূপা দরজা নক করতেই সোনা ঘরের দরজা খুলে দেয়। তখনই কৃষ্ণ বলে, হ্যাঁ থাকো থাকো, যেখানে খুশি থাকো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমিও তোমার সাথে থাকতে চাই না। রূপা বলে, হিংসুকুটি, আমি আর কৃষ্ণর ঘরে থাকবো না, আমি তোমার ঘরে থাকবো। কৃষ্ণ আমাকে ভুল বুঝছে, ও কিছুতে আমাকে ক্ষমা করছে না। কৃষ্ণ আর রূপার ঝগড়ার শব্দ শুনে সূর্য খ্যাপা হয়ে ছুটে আসে। সূর্য বলে, সোনামা কি হয়েছে তোমার, কি হয়েছে, ও কি তোমাকে বিরক্ত করেছে? এই বলে ডরথিকে গিয়ে মারতে শুরু করে সূর্য। ডরথি কোনো রকমে এক লাফে উঠে দাঁড়ায়। ডরথি রূপী রুডির নকল চুল খুলে পড়তে চায়। কৃষ্ণ ডরথির নকল চুল খুলতেই যাবে, তখনই সূর্য ছুটে এসে কৃষ্ণকেই মারতে শুরু করে, কারণ কোর্টের স্মৃতি ভুলে গেছে সূর্য। শুধুমাত্র সেই স্মৃতিটুকু মনে আছে যেখানে সোনা বলেছিল কৃষ্ণ তার সাথে অশালীন আচরণ করেছে। সেটা মনে পড়তেই সূর্য কৃষ্ণকে মারতে চায়, কিন্তু সোনা তার বাবাকে মনে করিয়ে দেয় কৃষ্ণ নির্দোষ, সে কোনো অন্যায় করেনি, কোর্টে তো সবটা প্রমাণ হয়ে গেল। সূর্য বলে, তাই তো, কোর্টে তো সবটাই প্রমাণ হয়ে গেল, তবুও কেন বারবার করে আমি সবটা ভুলে যাচ্ছি, কি হয়েছে আমার? দীপা তখন ডরথিকে বলে, আপনি বরং গেস্ট রুমে যান, ওরা দুই বোন একসাথে থাকুক, আর তাছাড়া এই ঘরে যদি আপনি থাকেন ডাক্তারবাবু আবার আপনাকে মারতে আসবে। দীপা ডরথিকে সূর্যের মারের ভয় দেখায়। এরপরে ডরথি ঘর থেকে চলে যায়। অন্যদিকে সোনা রূপা একে অপরকে জড়িয়ে ধরে। এই ডরথির সাথে থাকতে সোনারও বেশ অস্বস্তি হচ্ছিল, তাই রূপাকে পেয়ে সেও খুশি হয়েছে। অন্যদিকে দীপার কথা অনুযায়ী রূপা পেরেছে তার বোনকে রুডির হাত থেকে বাঁচাতে, আর এইবার প্রমাণ জোগাড় করেই সকলের সামনে ডরথি রূপী রুডির পর্দা ফাঁস করবে দীপা।